মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা আমাদের সমাসের আলোচনাটা শেষ করেছিলাম। আজকে আমাদের নতুন টপিক শুরু করার কথা। আমরা নতুন একটা অধ্যায় আলোচনা শুরু করব। তো সবাই কি বাড়ির কাজ করেছো? সমাসের বাড়ির কাজ দেয়া ছিল যে? কেউ করেনি? জি মিস। জি মিস করেছি। আচ্ছা, কারা কারা করেছো? কয়জন? তাহমিনাকে দেখলাম। বাকিরা কোথায়? জি মিস করেছি। ওকে। মিস আমিও করেছি। আচ্ছা, ঠিক আছে। সবার এই কাজটা আমি দিয়েছি তোমাদের বোর্ড এক্সামের দিকে লক্ষ্য রেখে। তোমাদের এখন তো তোমরা 12-এ, বোর্ড এক্সাম আসতে আর খুব বেশি কিন্তু দেরি নেই। এখন থেকে যদি গুছিয়ে পড়ো তাহলে আর এক্সামের আগে তোমাদের খুব একটা প্রেশার মনে হবে না। সমাস যতগুলো বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে, সবগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে বলেছি। যখন প্র্যাকটিস করবে তখন বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে করবে যে সংজ্ঞার সাথে মিলছে কিনা, ব্যাস মিস বাক্যটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ব্যাস বাক্যটা ঠিকমতো বুঝলাম কিনা, সমাজটা ঠিকমতো নির্ণয় করতে পারছি কিনা, এইভাবে নিজেরা একটু বাসায় চর্চা করবে, অনুশীলন করবে। তাহলে দেখবে যে সমাজ থেকে যতগুলোই আসুক না কেন তোমরা সবগুলোই খুব সহজে উত্তর করতে পারবে। তো আমরা অনেকে জয়েন করে ফেলেছি, এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা আমি আগে স্ক্রিন একটু শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষার যে অশুদ্ধ প্রয়োগ আমরা অজ্ঞতাবশত বা অসতর্কতাবশত করে ফেলি, সেই অশুদ্ধ ব্যবহারগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব, যে আমরা কি কি ভুল প্রয়োগ করে থাকি ভাষা ব্যবহারের ক্ষেত্রে। এই টপিকটা নিয়ে আমি কলেজেও আলোচনা করেছি, যখন আমরা কলেজে সরাসরি ক্লাস নিয়েছি তখন আমি তোমাদের এই অধ্যায়টি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে। মনে না যদি থেকে থাকে আজকে রিভিশন হয়ে যাবে। তো বানানের কিছু সমস্যা থাকে যার কারণে আমাদের বাক্যে যখন আমরা প্রয়োগ করি তখন ভুল হয়। মানে এই যে অশুদ্ধ প্রয়োগ, এই অশুদ্ধ প্রয়োগগুলো নানা ক্ষেত্রে হয়ে থাকে। যখন মৌখিকভাবে আমরা ভাষা ব্যবহার করি তখন, আচ্ছা মেয়েরা তোমরা কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ? সাউন্ডে কোনো প্রবলেম আছে? জি মিস শুনতে পাচ্ছি। নো মিস। আচ্ছা, তো যখন আমরা ভাষায় মানে মৌখিক ভাষা ব্যবহার করি তখন আমাদের যে বিষয়টা থাকে, আমরা অনেক সময় উচ্চারণে ভুল করি, আমরা ভুল উচ্চারণ করে থাকি, এটা এক ধরনের ভুল। আর আমাদের পাঠ্য যে বিষয়টি সেটি মৌখিক নয়, লিখিতের উপর। লিখিত ভাষায় আমরা যে ভুলগুলো করে থাকি, যে অশুদ্ধ প্রয়োগগুলো আমরা ঘটাই, তার মধ্যে বেশি একটা বড় অংশ জুড়ে আছে বানানজনিত ভুল প্রয়োগ বা বানানজনিত অশুদ্ধতা। বানানজনিত অশুদ্ধতা দূর করতে গেলে আমাদের বানানের যে নিয়ম, আমরা একটা অধ্যায় কিন্তু বছরের শুরুতেই পড়েছি, বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম। সেই যে নিয়মগুলো বানানের, সেই মিস নিয়মগুলো আসসালামু আমাদের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সেই নিয়মগুলো আমাদেরকে বারবার অনুশীলন করতে হবে। ওই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে তখন আমরা যেটা করতে পারবো তা হলো বানানে যখন আমাদের দেয়া হবে যে শুদ্ধ প্রয়োগ করে দেখাও,
তখন আমরা দেখব যে বাক্যের মধ্যে যদি কোনো ভুল বানান থেকে থাকে সেটা আমরা শুদ্ধ করব। আমরা যদি বানানই না জানি তাহলে আমরা ধরতেই পারবো না যে ভুল কোথায় আছে, আমরা শুদ্ধ প্রয়োগও করতে পারবো না। তো কিছু বানানের সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। অনেক নিয়ম আছে বানানের চ্যাপ্টার যখন পড়বে তখন গুরুত্ব সহকারে পড়বে। আমি এখানে দু একটি নিয়ম একটু আলোচনা করে দিচ্ছি। যেমন আমরা লক্ষ্য রাখবো যে তৎসম শব্দের যে বানান, সেই বানানগুলো আমাদের খুব ভালোভাবে অনুসরণ করতে হবে। ওখানে হ্রস্বইকার এবং দীর্ঘইকারে কোনো রকম গুলিয়ে ফেলা চলবে না। তৎসম শব্দের বানানে যদি দীর্ঘইকার থাকে কিংবা মূর্ধন্য স থাকে, মূর্ধন্য ন থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেই নিয়মটাই অনুসরণ করতে হবে। আর কিছু তৎসম শব্দ আছে যেগুলো শব্দের বানানে হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুটোরই প্রয়োগ রয়েছে, সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার অতৎসম শব্দ, অতৎসম মানে হচ্ছে তৎসম বাদে বাকি যে ভাগগুলো রয়েছে, যেমন তদ্ভব, দেশি, বিদেশি, এই শব্দগুলোর বানানে ই ধ্বনির ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হবে। কিছু সংস্কৃত শব্দ, আমি আবার বলে দেই, কিছু সংস্কৃত শব্দের বানানে হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুটোই প্রয়োগ থাকে, দুটো প্রয়োগই লক্ষ্য করা যায়। কিন্তু অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দগুলোর বানানে ই ধ্বনির ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার ব্যবহার করতে হবে। সেরকম বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে আবার কিছু ব্যাপার আছে, যে প্রতিবর্ণীকরণ, যেমন স্কুল, স্টেশন, কোন স এর এস এর সময় কোন স, এস এইচ থাকলে কোন স, এই বানানগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো কিছু উদাহরণ দেয়া আছে। তদ্ভব শব্দ, কুমির, পাখি, পিসি, বাড়ি, মাছি, এগুলো তদ্ভব শব্দ, সবগুলোতেই হ্রস্বইকার। দেশি শব্দ গাড়ি, চিংড়ি, ডিঙি, ঢেঁকি, এগুলোতেও সবগুলো হ্রস্বইকার। বিদেশি শব্দ খলিফা, গরিব, মিছিল, মৌলবী, শরীফ, শহীদ, এগুলো দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। একটা সময় আমরা শহীদ বানানটা দীর্ঘইকার দিয়ে লিখতাম, কিন্তু আমরা এখন জানি বিদেশি শব্দের বানানে অবশ্যই হ্রস্বইকার হবে। বিদেশি শব্দ আরো আছে, যেমন ফার্সি, ইংরেজি। ফার্সিতে আছে কাবিন, কারিগর, সুপারিশ, ইংরেজিতে আছে কমিটি, ডিগ্রি, নোটিশ, মিটিং, এই বানানগুলো হ্রস্বইকার দিয়ে। আরেকটি নিয়ম দেখো, এগুলো সবই তোমাদের জানা নিয়ম, তবুও আলোচনা করছি। প্রাণীবাচক অতৎসম শব্দের হ্রস্বইকার হবে। দুটো বিষয়, একটা হচ্ছে প্রাণীবাচক শব্দ, আর দ্বিতীয়ত শব্দটা অবশ্যই অতৎসম। এই ক্ষেত্রে আমরা হ্রস্বইকার লিখব, যেমন খাসি, জোনাকি, পুঁটি, বুলবুলি, মুরগি, চিংড়ি, তিমি, এগুলো সবই প্রাণীবাচক এবং অতৎসম শব্দ, তাই হ্রস্বইকার হবে। স্ত্রীবাচক অতৎসম শব্দের হ্রস্বইকার, যেমন কাকি, চাচি, জেঠি, দিদি, পিসি, মামি, ভাবি, নানি, দাদি ইত্যাদি, এগুলো সব স্ত্রীবাচক এবং অতৎসম। এর পরের নিয়ম হচ্ছে জাতি বা ভাষার নামের ক্ষেত্রে শব্দের শেষে হ্রস্বইকার ব্যবহৃত হবে, যেমন আরবি, আফগানি, আফ্রিকি, ইরাকি, ইহুদি, ইরানি, ইংরেজি, কাশ্মীরি, তুর্কি, নেপালি। আমরা এই ভাষার নামের ক্ষেত্রে এবং জাতির নামের ক্ষেত্রে অবশ্যই হ্রস্বইকার ব্যবহার করব। যেমন বাঙালি, আমরা বাঙালি, অনেকেই ভুল করে বাঙালি শব্দে লয়ের সাথে একটি দীর্ঘইকার দিয়ে ফেলো, এটা পুরোপুরি ভুল। অবশ্যই আমাদের জাতিবাচক এবং ভাষার নামের ক্ষেত্রে হ্রস্বইকার দিতে হবে। তারপরে আছে স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার হয়। আমরা একটু আগে পড়েছি স্ত্রীবাচক অতৎসম শব্দের হ্রস্বইকার হয়, এখন আমরা দেখছি স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার হয়। যেমন জননী, তরুণী, তোমরা ছাত্রী, তারপরে আছে পাত্রী, নেত্রী, কিশোরী, নারী, সুন্দরী, এই শব্দগুলো সবই তৎসম শব্দ এবং স্ত্রীবাচক শব্দ, তাই দীর্ঘইকার হবে। আমি কয়েকটা করে উদাহরণ মুখে বলছি, তোমরা কিন্তু সবগুলো উদাহরণ শিখবে, কারণ কোন উদাহরণ সহ একটা বাক্য যে চলে আসবে তোমাদের পরীক্ষায় সেটা তো আমরা আগে থেকে বলতে পারছি না। তাই তোমাদের যতটা সম্ভব বইতে যতগুলো পাও সবগুলোই তোমরা মনে রাখবে এবং শিখবে। এরপরে আছে স্ত্রীবাচক ইনি প্রত্যয়ান্ত তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার হয়।
অর্থাৎ তৎসম শব্দ সেটি হবে স্ত্রীবাচক এবং সেই শব্দের শেষে ইনি প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হবে। যেমন অভিমানিনী, এখানে ইনি প্রত্যয় শেষে আছে। অনুরাগিনী, বিরোহিনী, মনোহারিণী, সহধর্মিণী, বিজয়িনী, সবখানেই দেখো ইনি প্রত্যয়টা শেষে আছে প্রতিটি শব্দে। তাই এইখানে আমাদের দীর্ঘইকার হবে শব্দের শেষে। যেহেতু তৎসম শব্দ এবং স্ত্রীবাচক শব্দ, সুতরাং শব্দের শেষে ই ধ্বনিটি দীর্ঘইকার দিয়ে আমরা লিখব। এরপরে আছে দেখো দীর্ঘই প্রত্যয়ান্ত সংখ্যাবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। যেমন চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী ইত্যাদি সবগুলোই সংখ্যাবাচক শব্দ এবং শেষে আছে দীর্ঘই প্রত্যয়। এই কারণে দীর্ঘইকার বসবে এই বানানগুলোতে। এরপরে আছে যে নিয়মটি, তা হলো ব্যক্তি বা পুরুষ বোঝাতে তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার যুক্ত হবে। যেমন অপরাধী, গুণী, গৃহী, জয়ী, জ্ঞানী, জ্যোতিষী। এরকম আরো অনেক শব্দ আছে, মেধাবী, ভোগী, রোগী, যাত্রী, শিল্পী। এগুলো সবই ব্যক্তি বোঝায় বা পুরুষ বোঝায়, তাই এগুলো দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। এবারে যে বিষয়টি লক্ষ্য করো সেটি বিশেষ্য পদের শেষে সাধারণত দীর্ঘইকার যোগ করে বিশেষণ পদ তৈরি করা হয়। আমরা পদ পরিবর্তন করেছি, আমরা প্রকরণ পড়েছি। এই অধ্যায়টিতে আমরা পড়েছিলাম যে বিশেষ্য থেকে বিশেষণ কিভাবে করে, এক পদ থেকে অন্য পদে কিভাবে আমরা পরিবর্তন করি। তো এখানে দেখো বিশেষ্য পদের শেষে দীর্ঘইকার যুক্ত করে সাধারণত বিশেষণ পদ তৈরি করা হয়। যেমন উৎসাহ, উৎসাহী। উৎসাহী বানানে রস্বইকার দিয়ে দিও না। তারপর ঋণ, ঋণী, এখানেও রস্বইকার হবে না। এখানে অনেকগুলো উদাহরণ আছে, এগুলো সবই বিশেষ্য থেকে বিশেষণ। জীব থেকে জীবী, দুঃখ থেকে দুঃখী, বিনয় থেকে বিনয়ী, ক্রোধ থেকে ক্রোধী, ত্যাগ থেকে ত্যাগী, শরীর থেকে শরীরী, স্বাবলম্ব থেকে স্বাবলম্বী, সবই আমরা দেখছি বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত হয়েছে এবং বিশেষ্য পদের শেষে দীর্ঘইকার যুক্ত হয়েছে। সাধারণত এইভাবে বিশেষণ পদ তৈরি হয়। তো এই বানানগুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে আছে বিশেষণবাচক তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার যুক্ত হয়। যেমন চিরন্তনী, ধ্রুপদী, বৈশাখী, ফাল্গুনী, সম্মিলনী, জাগরণী। এখানে যা লক্ষণীয় তা হচ্ছে বিশেষণবাচক শব্দ, এদের চিরন্তনী, ফাল্গুনী, বৈশাখী সবগুলোই বিশেষণবাচক শব্দ এবং তৎসম শব্দ। সে কারণে আমরা এখানে দীর্ঘইকার বসাবো। ম্যাম, এটা বইয়ের কত পৃষ্ঠার? এটা বইয়ের কত পৃষ্ঠা, তোমার সামনে যে বই আছে সেই বইতে তুমি এই চ্যাপ্টারটা দেখো কত পৃষ্ঠায় আছে, সেটা ফলো করো। আচ্ছা, এবারে আচ্ছা আমরা ছিলাম 10 নম্বরে, 11তে এখন যাচ্ছি। ই কারান্ত পরপদ অর্থী, কারী, গামী, ঘাতী, চারী, জীবী, তন্ত্রী, ত্যাগী, দর্শী, দ্রোহী, ধর্মী, পায়ী, বর্তী, বাদী, বাসী, বাহী, ব্যাপী এই জাতীয় শব্দ যোগে গঠিত শব্দের শেষে স্বভাবতই দীর্ঘইকার হয়। এখানে অনেকগুলো পরপদ এখানে রয়েছে, এই সবগুলো পরপদকে তোমাদের মনে রাখতে হবে। যেমন অর্থী দিয়ে কি হয়, চিকিৎসার্থী, বিদ্যার্থী, শুভার্থী। এই শব্দগুলো মনে রাখতে হবে যে এগুলো দীর্ঘইকার দিয়ে শেষ হবে। কারী, ভ্রমণকারী, সহকারী, সাক্ষাৎকারী, হত্যাকারী। গামী দিয়ে আছে অগ্রগামী, ঊর্ধ্বগামী, পশ্চাৎগামী। জীবী দিয়ে আছে বুদ্ধিজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, মৎস্যজীবী। এই যে শব্দগুলো, পরের ছবিতে আরো অনেক না এ কটা শব্দই আছে। এই যে শব্দগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা এতগুলো শব্দ মনে রাখতে না পারো, সেক্ষেত্রে তোমরা এই পরপদগুলো মনে রাখবে যে অর্থী, কারী, গামী, ঘাতী, চারী এই বানানগুলো কিরকম, এগুলো দীর্ঘইকার দিয়ে তৈরি লিখিত। অর্থাৎ এই শব্দগুলো মানে এই পরপদগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হবে সেই শব্দগুলোতেও অবশ্যই দীর্ঘইকার হবে। যে যেভাবে মনে রাখতে পারো, হয় শব্দগুলো মনে রাখবে, আর এতগুলো শব্দ মনে রাখা যদি মনে হয় যে কষ্টকর, সেক্ষেত্রে পরপদগুলো মনে রাখবে। যেভাবেই হোক
মনে রাখতে হবে, কারণ এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর ভুল বানান দিয়ে একটা বাক্য চলে আসে অনেক সময়। এরপরে যেটা দেখব তা হলো তা প্রত্যয়যুক্ত শব্দের মধ্যাংশে ইকার হয়, হ্রস্ব ইকার হয়। যেমন উপকারী, তার সাথে যুক্ত হলো তা প্রত্যয়। উপকার যুক্ত হয়ে কি হলো? উপকারিতা। এখন দেখো উপকারী শব্দের শেষে দীর্ঘ ইকার ছিল, আর উপকারিতা হয়ে গেল রয়ের সাথে হ্রস্ব ইকার। অর্থাৎ শব্দের সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয় তাহলে শব্দের মধ্যে যে ই ধ্বনি থাকে সেটা হ্রস্ব ই হয়ে যায়। উপকারী, উপকারিতা, অপকারী, অপকারিতা। একটু আগেই আমরা দেখেছি সহকারী দীর্ঘ ইকার, কিন্তু যখন তা যুক্ত হবে হয়ে যাবে সহকারিতা, তখন রয়ের সাথে যে দীর্ঘ ইকার ছিল সেটি হয়ে যাবে হ্রস্ব ইকার। সেরকম আরো উদাহরণ ওজস্বী, ওজস্বিতা, পারদর্শী, পারদর্শিতা, বৈরী, বৈরিতা, দেশদ্রোহী, দেশদ্রোহিতা। এখানে অনেক শব্দ আছে, তোমরা আরো বই দেখবে, তোমাদেরকে তো কমপক্ষে 2টো বই দেখতে বলা হয়েছে। যত বই দেখবে তত তোমাদের উদাহরণের সংখ্যা বাড়বে এবং ততই তোমাদের প্রস্তুতি ভালো হবে। এখানে যে শব্দগুলো আছে তার পাশাপাশি আরো শব্দ তোমরা খুঁজে বের করবে এবং শিখবে। এরপরে আছে তর নিচে বফলা, এই প্রত্যয়যুক্ত শব্দের মধ্যাংশে ইকার হয়, হ্রস্ব ইকার। যেমন অধিকারী, অধিকারিত্ব, একাকী, একাকিত্ব, দায়ী, দায়িত্ব, মন্ত্রী, মন্ত্রিত্ব, পক্ষপাত, পক্ষপাতিত্ব। এখানে সবগুলো শব্দে দেখো শেষে যুক্ত হয়েছে তর নিচে বফলা এই প্রত্যয়টি, এবং শব্দের মধ্যে যতগুলো ই ধ্বনি আছে সবগুলো লেখা হয়েছে হ্রস্ব ইকার দিয়ে। কিন্তু একটা আছে যেটা তোমাদের নিপাতনে সিদ্ধ বলতে পারো, সতীত্ব শব্দের বানানে দীর্ঘ ইকারই হবে। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে যেগুলো ব্যতিক্রম সেগুলো সবসময় গুরুত্বপূর্ণ। সতীত্ব শব্দের বানানে দীর্ঘ ইকারই হবে। এখানে তয়ের নিচে বফলা যুক্ত এই প্রত্যয়টি শব্দের শেষে যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু ই ধ্বনিটি দীর্ঘ ইকারই রয়ে গেছে, হ্রস্ব ইকার হয়নি। এজন্য সতীত্ব বানানটি খুব গুরুত্বপূর্ণ। স্ত্রীবাচক ইনি বা ইনি দুটো ন আছে, দন্তন্য এবং মূর্ধন্য ন। এই দুটো প্রত্যয়ন্ত শব্দের মধ্যাংশে হ্রস্ব ইকার হয়। যেমন অভিমানী, অভিমানিনী। এখানে আছে দন্ত ন দিয়ে যে ইনি প্রত্যয় সেটি। আবার আরেকটি দেখো আরোহী, আরোহিণী। এই ইনি হচ্ছে মূর্ধন্য ন দিয়ে লেখা। দুটো শব্দের বানানেই দেখো ইনি দন্ত ন দিয়েই হোক আর মূর্ধন্য ন দিয়েই হোক দীর্ঘ ইকার দিয়ে হয়েছে, এবং এই ইনি প্রত্যয় দিয়ে যে শব্দগুলো গঠিত হয়েছে সেই শব্দের মধ্যে যে ই থাকে, ই ধ্বনি, সেটা হয়ে গেছে হ্রস্ব ইকার। যেমন অভিমানী, নয়ের সাথে ছিল দীর্ঘ ইকার, ইনি প্রত্যয় যুক্ত হওয়ার পর নয়ের দীর্ঘ ইকারটা হয়ে গেল হ্রস্ব ইকার। অধিকারী, অধিকারী শব্দে রয়ের সাথে ছিল দীর্ঘ ইকার, যখন ইনি প্রত্যয় যুক্ত হলো হয়ে গেল অধিকারিণী, তখন এই রয়ের সাথে যে দীর্ঘ ইকার ছিল সেটা হয়ে গিয়েছে হ্রস্ব ইকার। প্রত্যেকটি উদাহরণই একই। যখন ইনি প্রত্যয় যুক্ত হলো তখন শব্দের মধ্যে যে ই ধ্বনিটা রয়েছে সেটা দীর্ঘ ইকার থেকে হ্রস্ব ইকার হয়ে গেল। মেয়েরা তোমরা কি বুঝতে পারছো নিয়মগুলো? আচ্ছা, জি মিস, বুঝতে পারছি। ঠিক আছে। উদাহরণ, এই সূত্রগুলো খুবই সহজ, একসাথে পড়লে মনে হয় যে খুব কঠিন বোধ হয়, আসলে তা না। ক্লাসের শেষে যখন তোমরা আবার দেখবে বইটা তখন তখন তোমরা দেখবে যে সবগুলোই সহজ, কয়েকবার পড়লে দেখবে আয়ত্ত হয়ে গেছে, নিজে নিজেই পারছো। আর আমি যে বইটা দেখাচ্ছি সেটা তোমাদের ওই যে বুক লিস্টের বই, বুক লিস্টেরই একটি বই দেখাচ্ছি। আমি এখন নাম বললে তোমরা সবাই ওই বইটাই শুধু পড়বে, অন্য কোনো বই আর পড়বে না, এরকম কোনো বিষয় না। আমি এক এক চ্যাপ্টার এক এক বই থেকে, যেটা যেই চ্যাপ্টারটা যেই বইতে আমার ভালো লাগে আমি সেখান থেকে পড়ি এবং পড়াই। তো আমার বই অনুসরণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাদের বুক লিস্টের বই এটা। তো বুক লিস্টে যে বইগুলো আছে সেখান থেকে তোমরা যেভাবে তোমাদের নির্দেশনা দেওয়া আছে সেইভাবে তোমরা সেই বইগুলো অনুসরণ করবে। মিস, এরপরে আমরা আমরা তো ফলো করছি ভাষা শিক্ষা। হ্যাঁ, সেটা তোমাদের বুক লিস্টের বই না? মিস, এটা তো সঠিক খেয়াল নাই, কিন্তু আমি ফলো করছি ভাষা শিক্ষা।
আচ্ছা, বই নিয়ে এখন ক্লাসের মধ্যে আমি আর কথা বলতে চাচ্ছি না। তুমি গ্রুপে আমার সাথে যোগাযোগ ওকে করো। মিস। তোমাদের বুক লিস্টে যে বই আছে সেখানে ১ নম্বর বইটা অবশ্যই দেখতে হবে আর ২ এবং ৩ এখান থেকে একটা বই দেখতে হবে। বইয়ের নাম আমি বলছি না। তো এই ১ অবশ্যই এবং ২, ৩ থেকে যেকোনো একটি। এইভাবে মোট ২ টি বই তোমাদের দেখতে হবে। এরপরও যদি তোমাদের জানার থাকে বুক লিস্ট নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করো। আমি বলে দিব। ওকে মিস। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি এই যে বিশেষ্য থেকে বিশেষণ। এখানে অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। এই উদাহরণগুলো দেখার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক সময় বাক্যের মধ্যে আমরা এই বিশেষণ পদটা সঠিকভাবে লেখা আ থাকে না, আমরা লিখতেও পারি না। আমরা বুঝতে পারি না যে বিশেষণ কোনটা, বিশেষ্য কোনটা। এই কারণে আমরা ভুলটা ধরতে পারি না। তো সুতরাং তোমাদের যেটা করতে হবে, এই যে কিছু গুরুত্বপূর্ণ শব্দের আমি বিশেষ্য থেকে বিশেষণের পরিবর্তনটা দেখালাম, এরকম এগুলো তো পড়বেই। সাথে ওই যে বললাম ২ টো বই কমপক্ষে দেখতে হয়। আরো কিছু উদাহরণ তোমরা নিজেরা পড়বে, বই পড়ে বের করবে, খাতায় লিখবে, নোট করবে এবং শিখবে। যেমন দেখো, এই শব্দগুলো মাঝামাঝি ঘুরে ফিরে চলে আসে। অপেক্ষা, এটা হচ্ছে বিশেষ্য। এর বিশেষণ কি? অনেকেই চট করে বলতে পারবে না। এটার বিশেষণ হচ্ছে আপেক্ষিক। দর্শন, দার্শনিক, পরমাণু, পারমাণবিক, প্রসঙ্গ, প্রাসঙ্গিক, সংকেত, সাংকেতিক অনেকগুলো আমরা জানি। যেমন সংগঠন, সাংগঠনিক এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি। পরিশ্রম, পারিশ্রমিক। কিন্তু কিছু, কিছু শব্দ আছে যেগুলো আমরা কম ব্যবহার করি বা চট করে আমাদের মনে আসে না। এই কারণে এই শব্দগুলো আমাদের বারবার অনুশীলন করতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বাকিগুলোও পড়বে। এরপরে আমরা যাব আচ্ছা। এরপর আমরা দেখব নত্যবিধান ও সত্যবিধান। এই নিয়ম ঘটিত যে শুদ্ধ এবং অশুদ্ধ শব্দ। আমরা সবাই বানানের নিয়মে নত্যবিধান এবং সত্যবিধান পড়েছি। এ দুটো ছাড়াও আমরা কিছু নিয়ম পড়েছি, যেমন আ বিভিন্ন ফলা, বিভিন্ন কার এগুলো যুক্ত করার নিয়ম। বানানের অনেক নিয়ম, দেশি শব্দের নিয়ম, বিদেশি শব্দের নিয়ম, তৎসম, অতৎসম নানাভাবে আমরা বানানের নিয়ম পড়েছি। সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। যেকোনো বানানের নিয়ম অনুসরণ করে একটা শব্দ তোমাদের দিয়ে দিতে পারে। তোমরা পারো কিনা দেখার জন্য। সুতরাং আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, এই অধ্যায়ের ভেতরে যে নিয়মগুলো বইতে আছে সেগুলোই তো আমি আলোচনা করছি। এগুলোই বেশিরভাগ সময় আসে, কিন্তু বানানের নিয়মগুলো আমাদের অবশ্যই বারবার অনুসরণ করা উচিত, আম প্র্যাকটিস করা উচিত, অনুশীলন করা উচিত। তো এখানে দেখো নত্য সত্যবিধান ঘটিত কিছু শব্দ, যেমন অপরাহ্ন। প্রথম বানানটি অশুদ্ধ, দ্বিতীয় বানানটি শুদ্ধ। ফাল্গুন, ফাল্গুন প্রথম বানানে আছে মূর্ধন্য ন, পরের বানানে শুদ্ধ যেটি সেটি হচ্ছে দন্তন্য ন। অবশ্যই ফাল্গুন বানানে মূর্ধন্য ন হবে না। সেরকম দেখো চাক্ষুষ দন্ত স আছে, হবে মূর্ধন্য স। নিষাদ দন্ত স হচ্ছে ভুল, সঠিক বানান হচ্ছে মূর্ধন্য স। সেরকম প্রাঙ্গণ, প্রাঙ্গণ বানানে অনেকেই তোমরা ভুল করে দন্ত ন দিয়ে রাখো, এটা হবে মূর্ধন্য ন। এই নিয়মগুলো আমরা তখনই বুঝতে পারবো কেন হয়েছে, কেন মূর্ধন্য ন, কেন দন্ত ন, কেন মূর্ধন্য স। এই নিয়মগুলো তখনই বুঝতে পারবো যখন আমরা নত্য সত্যবিধিটা ভালোভাবে পড়বো। এখানে অনেকগুলো শব্দ আমি দিয়েছি, যেমন আবার এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি দিয়েছি। এগুলো সব ধরনের নিয়ম মিলিয়েই, শুধু নত্যবিধান, সত্যবিধান নয়। যেমন এগুলো হচ্ছে প্রয়োগজনিত ভুল। যেমন নির্দোষী। আমরা অনেক সময় বলে ফেলি, এই লোকটি তো নির্দোষী, তাকে শুধু, শুধু সাজা দেয়া হয়েছে। আসলে শব্দটি নির্দোষী নয়, শব্দটি হচ্ছে নির্দোষ। এগুলো আমরা প্রয়োগ করতে গিয়ে ভুল করে ফেলি। যেমন আরেকটা আছে কালিদাস। একজন বিখ্যাত কবি আছেন কালিদাস। কালিদাস নামের বানানে তোমরা অনেকে ভুল করে দীর্ঘইকার দিয়ে ফেলো, এটা হবে হ্রস্বইকার। দিবারাত্রি, দিবারাত্রি অবশ্যই হবে না, হবে দিবারাত্র। সেরকম অভিনেতাগণ, আমরা অভিনেতা শব্দের সাথে একটা বহুবচন যুক্ত করে বলে ফেলি অভিনেতাগণ, আসলে হবে অভিনেত্রীগণ। এরকম ভ্রাতা সংঘ, এটাকে আমরা এভাবে ভুল করে ব্যবহার করে ফেলি, সঠিক হচ্ছে ভাতৃ সংঘ। এখানে যে শব্দগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এই শুদ্ধ এবং অশুদ্ধগুলো মনে রাখতে হবে। আরো কিছু দিয়েছি, যেমন ঐক্যতান, এই শব্দটি ভুল, শব্দটি হচ্ছে ঐকতান। সৌন্দর্য, এই শব্দের বানানে আমরা জফলা দিয়ে ফেলি,
আমরা জানি রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, সুতরাং সৌন্দর্য শব্দে রেফের পরে একটা অন্তস্থ জ আছে, আরেকটা জ ফলা হবে না। সেরকম আরো বানান আছে, মধুরিমা, মাধুরিমা, সেটা শুদ্ধ হচ্ছে মধুরিমা। গণনীয় বলে ফেলে অনেকে, এটা হবে গণ্য। এরকম আরো কিছু শব্দ যেগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি। অধৈর্যতা, অধৈর্য হবে। উৎকর্ষতা, অপকর্ষতা, আলস্যতা। আমরা একটা তা প্রত্যয় বা তয় বফলা দিয়ে একটা প্রত্যয় বেশি ব্যবহার করে ফেলি অনেক সময়, এটা ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে অধৈর্যতা অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে অধৈর্য। উৎকর্ষতা নয়, হবে উৎকর্ষ বা উৎকৃষ্টতা। তারপর আছে আরেকটি উদাহরণ এখানে নেই, আমি বলে দেই, সেটা হচ্ছে দারিদ্রতা বলি আমরা ভুল করে, এবং খুব বেশি ভুল হয় এই শব্দটা দারিদ্রতা, আসলে হবে দারিদ্র। এখানে শুদ্ধ অশুদ্ধর আরো কিছু উদাহরণ আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নাও, তোমাদের বইতেও আছে, তোমাদের বই থেকেই আমি নিয়েছি। এই শব্দগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং শিখতে হবে। এই শুদ্ধ অশুদ্ধ থেকে প্রচুর উদাহরণ। এই দেখো, দৈন্যতা এখানে দেখাচ্ছে ঢাকা এবং রাজশাহী বোর্ড 2015। তারপর আরেকটা আছে সখ্যতা। এই উদাহরণগুলো খুব বেশি ঘুরে ফিরে আসে, এগুলো মনে রাখতে হবে। দৈন্যতা হবে না, হবে দৈন্য অথবা দীনতা। দীনতার সাথে মিলিয়ে দৈন্যতা করে ফেলা যাবে না। তারপর সখ্যতা, সখ্যতা হবে না, হবে সখ্য। এখানে তোমরা অনেকে মনে করো ম্যাডাম একটা শিখলেই হবে, শুধু দৈন্য শিখি। শুধু দৈন্য শিখলে তো হবে না। যদি তোমার দীনতা থাকে বাক্যে, তখন তোমার মনে হবে যে দীনতা শব্দটাও ভুল, ওটাকে কেটে দিয়ে দৈন্য লিখে ফেলি। আসলে তো ওটা চাওয়া হয়নি। এই কারণে যেখানে দুটো অপশন থাকবে, যেমন উৎকর্ষ, উৎকৃষ্টতা, অপকর্ষ, অপকৃষ্টতা, আতিশয্য, অতিশয়তা, এই যে দুটো করে শুদ্ধ যেখানে আছে সেখানে দুটোই শিখতে হবে, একটা শিখলে হবে না। তো এই শব্দগুলো তোমরা নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও এবং শেখো। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাক্য গঠনের ক্ষেত্রে ভুল। এতক্ষণ আমরা ছিলাম শব্দের স্তরে, শব্দের ক্ষেত্রে কি কি ভুল হয়, বানানের ভুল হয় এবং শব্দের ভুল প্রয়োগ করি আমরা, বিশেষণ থেকে বিশেষ্য থেকে বিশেষণ জনিত, তারপর প্রয়োগজনিত, যেমন এই যে দারিদ্রতা বলে ফেলি, এটা প্রয়োগজনিত ভুল। এখন আমরা দেখব বাক্য গঠনের ক্ষেত্রে কি কি ভুল। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসের সময় প্রায় শেষ, এখন অ্যাটেন্ডেন্স নিতে হবে। তো মেয়েরা, আমরা আগামী ক্লাসে এই বাক্য গঠনের ভুলগুলো আলোচনা করি, ঠিক আছে? বাক্য গঠনের ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেটা একটু বিস্তারিত আলোচনা দরকার, নেক্সট ক্লাসে করি। তো আমরা এখন চলে যাব আমাদের অ্যাটেন্ডেন্সের নেওয়ার কাজে। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করে ফেলো। কোনো কিছু বুঝতে পারিনি আজকের আলোচনা থেকে? আজকের অধ্যায়টা সহজ না? জি মিস। আচ্ছা, এবারে আমরা প্রথমে শুরু করব হিউম্যানিটিজ দিয়ে। হিউম্যানিটিজ 1 থেকে 10 কে আছো বলো? 108। শুনতে পাইনি বাবা, আরেকবার বলো। 106। 108। 1 মিনিট, একজন বলবে। 108, তারপর 107। 107, তারপর 106। 106, আর নেই। 111 থেকে 20, 115। 115, 121 থেকে 30, 121 থেকে 30, 131 থেকে 140, মিস 135। 135, 136, আর কেউ? ম্যাম 139। ম্যাম 149। আমি ওখানে যাইনি, আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাম 150। আমি 137। আমি দিচ্ছি, দাঁড়াও একটু খেয়াল করো আস্তে আমি আস্তে কত বলো ডাকছি। তোমরা। আমি কত ডাকছি আগে একটু লক্ষ্য করো, না হলে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, 141 থেকে 150, এখন বলো। মিস 144। মিস 149। হ্যাঁ দিয়েছি, 49। মিস 148। 148, আর 108। 100, 150।
150। মিস 137 বলছিল। মিস 149 কি লিখছিলেন আমার? 149 দিয়েছি, 137 দিলাম। আর কে আছো? 151 থেকে 160। ম্যাম 155। 155। এরপর ম্যাম 151। 151 আর ম্যাম 160। 160। জি ম্যাম। ওকে ম্যাম 157 কারেন্ট চলে গেছে। আচ্ছা, ওকে একটু বলো আমাকে মেসেঞ্জারে নক দিতে, মানে গ্রুপে একটু নক দিতে বলো। ম্যাম আচ্ছা, ম্যাম। 115 দিয়েছেন। 115 দিয়েছি। 160, 161 থেকে 170 ম্যাম আমাদের আর নেই। আমাদের। আচ্ছা, আমাদের তো আর নেই ম্যাম। ওকে ওকে। আচ্ছা, এরপরে বিজনেস। ম্যাম আমার 120। আমার 120। একটু মিস চলে গেছে। জি মিস। আচ্ছা, দিয়েছি। বিজনেস 201 থেকে 210। মিস 210। আচ্ছা, 208। 208। আর কেউ? 211 থেকে 220। মিস 214। ওকে, ম্যাম 207। 207। 221 থেকে 230। 216। 216। মিস 216। 227। 216 দিয়েছি। এখন কে? 227। 227। আচ্ছা, 231 থেকে 240। 231 মিস। 231। 241 থেকে 250। 241 থেকে 250। মিস আমাদের আর নেই। ওকে, মিস 235। 235। আচ্ছা, এবারে সায়েন্সে যাচ্ছি। 301 থেকে 310। 305। মিস 302। মিস 302। 303। 305, 303। 311 থেকে 320। নেই। 321 থেকে 330। 331 থেকে 340। 337। ওকে, ম্যাম 334। আচ্ছা, 340। আচ্ছা, ম্যাম 334। 334 এর পর 337। 337। হ্যাঁ, 37 তো একবার দিলাম। এরপরে 341 থেকে 350। হ্যাঁ, কে বলছো? 338। 338। 341 থেকে 350। 348 ম্যাম। ওকে, এরপর 351 থেকে 360। 360। মিস 360। 360 দিয়েছি। এরপর 358। 358। আর 370। 370। ম্যাম 65। 365। মিস 364। 364, 365 দিলাম। আর কে? 61। 68। 61। ও 61। আচ্ছা, ওকে। এরপরে 371 থেকে 80। 371 থেকে 80। 381 থেকে 390। মিস 385। 385। আর 381। 381। 376 376। আর আর নাই। 390 থেকে 91 থেকে 400। 391 থেকে 399। জি মিস। আচ্ছা, 400-র মধ্যে আর কেউ? মিস 393। 393। ওকে, এরপরে হচ্ছে 401 থেকে 410। 403। 409। 409। 411 থেকে 420। 421 থেকে 30। এরপরে আর নেই সম্ভবত। আচ্ছা, তো আমাদের অ্যাটেন্ডেন্স শেষ হলো। তোমাদের কারোর কোনো প্রশ্ন নেই?
ঠিক আছে, তোমরা বাসায় অবশ্যই এই চ্যাপ্টার গুলো আলোচনা করবে, আলোচনা মানে অনুশীলন করবে, এবং যদি কোনো সমস্যা বের হয় যে ম্যাডাম এটা বুঝতে পারিনি বা এটা ভুলে গেছি কি বলেছিলেন, সেক্ষেত্রে তোমরা খাতায় লিখে রাখবে, নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করবে। যে বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হবে সেগুলো ক্লাসেই কিন্তু সলভ করে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের হাতে সময় বেশি নেই, তো আজকের ক্লাসে যেহেতু কোনো প্রশ্ন নেই, আমরা যেটুকু আলোচনা করেছি সেটুকু বারবার করব, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের এই চ্যাপ্টারের বাকি অংশগুলো নিয়ে। সো তোমরা সকলেই ম্যাম আমি ভালো। প্রেজেন্ট দিতে পারিনি। হ্যাঁ, কে তুমি? 350। আচ্ছা, মোনালিসা কি ওর কথা বলছিলে? না ম্যাম, জি না মিস। 157 কথা বলছিলাম। তুমি কার কথা বলেছো মোনালিসা? 57 মিস। 157। ঠিক আছে, 157কে বলবে গ্রুপে একটু আমাকে নক দিতে, আমি লিখে রাখলাম কিন্তু অ্যাটেন্ডেন্স দিইনি। ম্যাম মেসেজ দিছে। ঠিক আছে, আমি দেখব। তো মেয়েরা, আজকের মতো তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। সকলে ভালো ওকে থেকো, মিস। ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু নেক্সট আলাইকুম। ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। জি মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।